আসসালামু আলাইকুম। অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। তো 2 নম্বর ক্লাসে আমরা এই ম্যাথের সমাধানটা বুঝব। একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে ক্লাসটা দেখো। আমি একবার পড়ে নেই। দি ফলোয়িং ডাটা ইজ অ্যাভাইলেবল ফর দি মান্থ অফ এপ্রিল। নিচের তথ্যগুলো এপ্রিল মাসের। কী কী দেওয়া আছে একবার আমি দেখি। বিগিনিং ফিনিশ গুডস ইন ইউনিট মানে প্রারম্ভিক মজুত পণ্য 4,000। সেলস আছে ইন ইউনিট 20,000। অ্যাকচুয়াল প্রোডাকশন মানে আসলেই যেটা উৎপাদন করা হয়েছে 24,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট টাকা 30 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলে ডিরেক্ট মেটেরিয়াল আছে 4 টাকা, ডিরেক্ট লেবার আছে 3 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড আছে এখানে 2 টাকা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে টাকা 50,000। নর্মাল প্রোডাকশন ইন ইউনিট আছে 25,000। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, ভেরিয়েবল 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে 5,000। রিকোয়ার্ড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কোস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কোস্টিং। প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, ম্যাথের সমাধান করার জন্য বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কোস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কোস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো নিয়মকানুন আমাদের জানা আছে। আমাদের ভেরিয়েবল কোস্টিং আর অ্যাবজর্পশন কোস্টিং মেথডের সমাধান করার জন্য 3টা ওয়ার্কিং প্রথমে করে নিতে হয়। এটা আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি। তো কী সেই ওয়ার্কিংগুলো? এই যে দেখো, ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। এটা থেকে যদি অঙ্কের মধ্যে সেলস ইউনিটের পরিমাণ কিংবা প্রোডাকশনের পরিমাণ বা এন্ডিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া না থাকে, এই সূত্রটা ব্যবহার করে আমরা বাহির করে নিব। 2 নম্বর ওয়ার্কিং ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য আলাদা করে বাহির করতে হয়, আমরা বাহির করব। এগুলো একেবারে সহজ। 3 নম্বরে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড আমরা বাহির করব। আচ্ছা, 1 নম্বরটায় আসি। আমরা দেখব অঙ্কের মধ্যে সেলস ইউনিট দেওয়া আছে কিনা, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে কিনা। ওপেনিং ইনভেন্টরি দেওয়া না থাকলেও সমস্যা নেই। প্রোডাকশন দেওয়া আছে কিনা, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে কিনা। যেটা দেওয়া নেই এটা এই সূত্রের মাধ্যমে আমরা বাহির করব। আচ্ছা, তাহলে আমরা দেখি। লক্ষ্য করো, বর্তমান অঙ্কটার মধ্যে বিগিনিং ইনভেন্টরি আছে এখানে 4,000 ইউনিট। সেলসের পরিমাণ আছে 20,000, প্রোডাকশন আছে 24,000। তাহলে সম্পূর্ণ অঙ্ক জুড়ে তুমি এখানে এন্ডিং ইনভেন্টরি পাবে না। এখন এন্ডিং ইনভেন্টরি ওয়ার্কিং করে আলাদা বাহির করতে হবে। তো বাহির করার নিয়মটা কি? এই যে দেখো, এই এন্ডিং ইনভেন্টরি বাহির করতে হবে। 1 নম্বর ক্লাসে আমি দেখিয়ে দিছি কীভাবে বাহির করতে হবে। আমরা কি করব, যে মাইনাসের এন্ডিং ইনভেন্টরি এটাকে প্লাসের করে সমানের এই দিকে নিয়ে আসবো, আর সেলস ইউনিট যেটা প্লাসের আছে এটাকে মাইনাস করে এদিকে নিয়ে আসবো সেলস ইউনিট। তখন কী দাঁড়াবে, ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ, এই দুইটা যোগ করব। যোগফল থেকে আমরা সেলস ইউনিট বিয়োগ করব, তখন সমান থাকবে এন্ডিং ইনভেন্টরি। এটাকে আমি বোঝাতে পেরেছি? যদি বলো যে একবার লিখে বোঝান, যেমন এন্ডিং ইনভেন্টরি যেটা এটা মাইনাসের আছে না, আমি এটা প্লাসের করে এন্ডিং ইনভেন্টরি এদিকে নিয়ে আসলাম। তো ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ঠিক থাকবে। সেলস ইউনিট এটা প্লাসের হয়ে আসছে, আমি এটা মাইনাসের করে এদিকে নিয়ে আসলাম। তখন এই দুইটা যোগ বুঝাবে, যোগ করে সেলস ইউনিট বিয়োগ করে দিলে এন্ডিং ইনভেন্টরি থাকবে। তো এটার সমাধানটা আগে তোমাদেরকে বোঝাই। যেহেতু সরাসরি বই থেকে সমাধান করছি, তো এখানে আছে 2 নম্বর যে ওয়ার্কিং, এখানে দেখো এন্ডিং ইনভেন্টরি বাইর করা হয়েছে। আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নের মধ্যে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 4,000 ইউনিট,
সেলস দেওয়া আছে 20,000, প্রোডাকশন দেওয়া আছে 24,000 ইউনিট। ওকে, এই যে বিগিনিং ইনভেন্টরি আর প্রোডাকশনটা কিন্তু এখানে যোগ করা হয়েছে। তো আগে তুমি বিগিনিং ইনভেন্টরিও লিখতে পারো, সমস্যা নেই। তো এখানে প্রোডাকশন আগে 24,000 বসানো হয়েছে, তার সাথে বিগিনিং ইনভেন্টরি 4,000 যোগ করে সেলস ইউনিট অঙ্কের মধ্যে দেওয়া আছে 20,000। 24,000 আর 4,000 হচ্ছে 28,000। 28,000 থেকে 20,000 বিক করলে 8,000 ইউনিট। এটা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি। তাহলে 1 নম্বর যে ওয়ার্কিং করতে হয়, 1 নম্বর ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা পেয়ে গেলাম ইন্ডিং ইনভেন্টরি 8,000 ইউনিট। আবারও তোমরা দেখো, বিগিনিং ফিনিশ কোর্স বা বিগিনিং ইনভেন্টরি আসছে 4,000 ইউনিট। তারপর এখানে সেলস আছে 20,000, প্রোডাকশন আছে 24,000। তো ইন্ডিং কত? ইন্ডিং আমরা ক্যালকুলেশন করে বাইর করেছি এই জায়গায় যে 8,000 পেয়েছি। এটা আর আমি তোমাদের বলবো না, এটা মনে রাখতে হবে যে বর্তমান অঙ্কের মধ্যে ইন্ডিং ইনভেন্টরি কত, 8,000 ইউনিট। এটা আর দেখাবো না। আচ্ছা, তাহলে একটা ওয়ার্কিং আমাদের শেষ। এখন বাহির করতে হবে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট। অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য, ভেরিয়েবল কস্টিংয়ের জন্য আলাদা আলাদা করে বাহির করতে হবে। তো অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিংয়ে বাহির করার নিয়ম হচ্ছে, উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয় আছে, মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় উভয়টাতে যায়, লেবারের প্রতি ইউনিটের ব্যয় উভয়টাতে যায়, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের ব্যয় উভয়টাতে যায়। প্রথম তিনটে উভয়টাতে যায়। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা প্রতি ইউনিটের ব্যয় শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তাহলে অঙ্কের মধ্যে কি আছে আমরা দেখি, লক্ষ্য করো। এখানে আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বলে। ডিরেক্ট মেটেরিয়াল, এখানে দেখো পার ইউনিট কিন্তু লিখে আছে। ডিরেক্ট মেটেরিয়াল 4 টাকা, এটা কিন্তু উভয়টাতে যোগ করতে হবে। ডিরেক্ট লেবার 3 টাকা। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটা কিন্তু একই কথা। এই যে তিনটা, এই তিনটা কিন্তু উভয়টাতে যায়, উভয়টাতে যায়। এই তিনটা আবার ভেরিয়েবল মেথডে এই তিনটাই আসে, আর কোনোটা আসে না। আর অ্যাবজর্পশনে এই তিনটা তো আসে, আরেকটা আসে ফিক্সড প্রোডাকশন বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। আচ্ছা, এই তিনটা উভয়টাতে যায়। এই তিনটাকে একসাথে কি বলা হয় জানো? এই তিনটাকে একসাথে বলা হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। একসাথে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট তিনটা কত আছে? 4, তারপর 3, 2। তো 4 টাকার 3 টাকা 7 টাকা, আরও 2 টাকা 9 টাকা। এই 9 টাকাকে একসাথে কি বলা হয়? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আলাদা করে যোগ না করে আমি যদি এইভাবে এখানে লিখে দেই, তোমরা লক্ষ্য করো, এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 9 টাকা। এই যে আমি এখানে 9 টাকা লিখলাম, এটা মূলত কি লিখলাম? এখানে কি কি আছে? এখানে ডিরেক্ট মেটেরিয়াল আছে, লেবার আছে, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটা আছে। অর্থাৎ আবার আমি দেখাচ্ছি, এখানে এই যে প্রথম তিনটা আছে না, এই তিনটা অন্তর্ভুক্ত আছে। তিনটাকে একসাথে কি বলা হয়? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। যেহেতু আমি এই তিনটা যোগ করে নিছি, যোগ করে 9 টাকা পেয়েছি, তো এই 9 টাকা হবে এই যোগফল। এই 9 টাকা অলরেডি আমরা ভেরিয়েবলের জন্য পেয়ে গেলাম। তো যেহেতু ভেরিয়েবলের জন্য পেয়ে গেছি, কিন্তু অ্যাবজর্পশনে তো 9 টাকার এই তিনটা তো আসবেই, আরও একটা যোগ করতে হয়। কি সেটা? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমরা যদি এই 9 টাকার সাথে যোগ করে দিই, তখন আমরা অ্যাবজর্পশনের টাকাটা এখানে পেয়ে যাব। লক্ষ্য করো। তো এখন কি করা যায়? বর্তমান অঙ্কের মধ্যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে টাকা 50,000। এটা আবার প্রতি ইউনিটের ব্যয় নয়, এটা প্রতি ইউনিটের ব্যয় নয়। ফিক্সড প্রোডাকশন ওভারহেড টাকা 50,000, প্রতি ইউনিটের ব্যয় বাহির করতে হলে কি করতে হবে? তখন নিয়ম ছিল, আগের ক্লাসেও আমি আলোচনা করেছি, তখন নিয়ম ছিল অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে।
এখন আরও একটা নিয়ম তোমরা নতুন করে জানতে চলেছ। কি সেই নিয়মটা? যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে, তখন অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ না করে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় বাহির করতে হবে। কথাটা আমি আবারও বলি, যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকে, নর্মাল প্রোডাকশনও দেওয়া থাকে, তখন আর অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ হবে না, তখন নর্মাল প্রোডাকশন প্রাধান্য পাবে। এই নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। সুতরাং নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 25,000 দ্বারা আমি যদি এই 50,000কে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000কে ভাগ করি, তখন আমি ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, এক ইউনিটের কী পরিমাণ ব্যয় সেটা আমি পেয়ে যাই। মূল কথাটা কি তোমরা বুঝতে পেরেছ? আমি আবারও বলছি, যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন আর নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে, তখন নর্মাল প্রোডাকশন এটা প্রাধান্য পাবে। আর এইটা দ্বারা যে কোনো টোটাল টাকাকে ভাগ করে আমরা এক ইউনিটের টাকাটা পেয়ে যাব। নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। কথাটা একদম ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে 9 টাকা, এখানে তো প্রথম 3টা আছে, মেটেরিয়াল, লেবার, তারপর ভেরিয়েবল, প্রোডাকশন ওভারহেড, এই 3টা তো আছে। এখন অ্যাবজর্পশন কস্টিংয়ের বাইর করার জন্য, যার কারণে এখানে নাম লেখা হয়েছে ক্যালকুলেশন অফ কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিংয়ের টাকাটা বাইর করার জন্য এড ফ্যাক্টরি ওভারহেড, ওই টোটাল 50,000 টাকাকে 25,000 নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করে উত্তরে যে 2 টাকা নেওয়া হয়েছে, এখন 9 আর 2 যোগ করলে 11 টাকা, এটাই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের টাকা। অতএব ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য টাকা হচ্ছে 9 টাকা, আর অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য টাকা হলো 11 টাকা। তো অ্যাবজর্পশন কোস্টিংয়ে 4টাই অন্তর্ভুক্ত আছে, ভেরিয়েবল কোস্টিংয়ে 3টা অন্তর্ভুক্ত আছে। আর মাত্র 1-2টা ক্লাস শেষ করো, ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রতিটা অঙ্ক কিন্তু একই নিয়মে সমাধান করতে হয়। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো 2টা ওয়ার্কিং শেষ। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করতে হবে। তো দেখি আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইডটা নির্ণয় করি। এটার জন্য দেখো, আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড কীভাবে নির্ণয় করা হয়। আমি আরও একবার তোমাদের দেখাই। প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করা হয়, তারপর এই গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করা হয়। বিগ করে যদি মাইনাসের টাকা পাওয়া হয়, এটার নাম আন্ডার অ্যাপ্লাইড। প্লাসের টাকা পাওয়া হলে এটাকে বলা হয় ওভার অ্যাপ্লাইড। এখন আমি প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করব। গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমি টোটালের টাকাটা বিগ করব। দেখি আমি প্লাসের টাকা বের হয় না মাইনাসের টাকা বের হয়। এই যে দেখো, প্রয়োগটা দেখো। বর্তমান অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা, ওইটা নিতে হবে। এই যে 24,000 আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000। তারপরে এখানে ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল আছে 50,000, যেটা বিগ হবে। এই প্রোডাকশনকে কি করতে হয়? এই প্রোডাকশনকে ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট দ্বারা গুণ করতে হয়। তো দেখো, ফিক্সড কস্ট পার ইউনিট তো 50,000কে নর্মাল প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করলে 2 টাকা করে আসে, তাই না? এই জন্য এখানে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড এই কারণে বলা হয়েছে, প্রোডাকশন 24,000কে 2 দ্বারা গুণ, তারপর মাইনাস 50,000। যদি 24,000কে 2 দ্বারা গুণ করা হয়, এখানে হবে 48,000 টাকা। 50,000 যদি বিগ করা হয়, তো বিগ করা হলে এখানে মাইনাসের থাকবে 2,000। যেহেতু মাইনাসে 2,000 আসবে, সুতরাং এটা আন্ডার অ্যাপ্লাইড হবে, যার কারণে এখানে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড সেটাই লেখা হয়েছে। যদি প্লাসের টাকা হতো, তখন এখানে লেখা হতো ওভার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড। ঠিক আছে? তো 2,000 টাকা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই জায়গায় আমরা পেয়েছি 2,000 টাকা। আচ্ছা, এখন এটার প্রয়োগটা আমরা করব। তো 3টা ওয়ার্কিং আমাদের করা শেষ। কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং 11 টাকা, ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য 9 টাকা, ইন্ডিং ইনভেন্টরি এখানে 8,000 ইউনিট, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড আছে এখানে 2,000 টাকা। এখন অঙ্কের সমাধান। শুরুতে আমরা সমাধান করব প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কোস্টিং।
ভেরিয়েবল কস্টিং মেথডের সমাধানটা আমরা করে নিই। নির্দিষ্ট একটা নিয়ম মেনে ভেরিয়েবল কস্টিং মেথডের সমাধানটা করতে হবে। প্রথমে কি আনতে হয়? সেলস রেভিনিউ, মানে টোটাল বিক্রয়ের পরিমাণ। তাহলে টোটাল বিক্রয়ের পরিমাণটা আগে আমি নিয়ে আসছি। অঙ্কের মধ্যে লক্ষ্য করো, এই যে সেলস ইউনিট কি পরিমাণ এখানে বিক্রয় আসছে, সেলস ইউনিট 20,000 ইউনিট এখানে বিক্রয় করা হয়েছে। সেলস প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিটে বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে টোটাল বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট বা 20,000 একক। এক ইউনিটে বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে 20,000কে 30 দ্বারা গুণ করে 6 লক্ষ টাকা হবে। এই 6 লক্ষ টাকা হচ্ছে টোটাল বিক্রয়ের পরিমাণ। তাহলে বিক্রয়ের পরিমাণ এখন আমরা 6 লক্ষ টাকা আগে লিখে দিই। এই যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, অ্যাকাউন্ট টাইটেলস, টাকা টাকা এরকমভাবে টেবিল সকল অঙ্কের মধ্যে লিখে নিতে হয়। শুরুতে সেলসের পরিমাণ 20,000 ইউনিট, প্রতি ইউনিটে 30 টাকা, 6 লক্ষ টাকা এখানে বসানো হলো। পরের নিয়মটাকে, পরের নিয়ম হচ্ছে লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি এখানে আনতে হয়, তার সাথে প্রোডাকশন যোগ করতে হয়। যোগ করে এন্ডিং ইনভেন্টরির টাকাটা বিগ করে এতটুকু পর্যন্ত আগে আমরা চলে আসব। এখন আমরা কি করব? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে লেস বলে বিগিনিং ইনভেন্টরি, তার সাথে প্রোডাকশন যোগ করব। যোগ করে এন্ডিং ইনভেন্টরি আমরা বিগ করব। তো এতটুকু পর্যন্ত আগে চলে আসে। প্রশ্নটা দেখো, বিগিনিং ফিনিশ কোর্স বা বিগিনিং ইনভেন্টরি আছে 4,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে আছে 24,000 ইউনিট। আর এন্ডিং ইনভেন্টরি আমরা বাহির করেছি 8,000 ইউনিট। 1 নম্বর ওয়ার্কিংয়ে 8,000 ইউনিট বাহির করেছি। তো এটা যদি সরাসরি নিয়ে যাই তখন তো এটা হয়ে গেল আমরা ইউনিট নিয়েছি, এটা হলো ইউনিট। তো এখানে কাজ কি? এখানেই কাজ হচ্ছে ওই যে আমরা অঙ্কের সমাধানে বাহির করেছি এইটা, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। মনে রেখো, বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, বর্তমানে আমরা যে কাজটা করব ওই ইউনিটগুলোকে ভেরিয়েবলের জন্য ভেরিয়েবলের টাকা দ্বারা সব সময় গুণ হবে। সব সময় গুণ হবে মানে সকল অঙ্কের মধ্যে তোমাকে গুণ করতে হবে। যখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে অঙ্কের সমাধান করবে তখন বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরিকে এই অ্যাবজর্পশন কস্টিংয়ের যোগফলের, প্রতি ইউনিটের যোগফলের টাকা দ্বারা গুণ করে তোমাকে বসাতে হবে। তাহলে কিভাবে গুণ করব? এই যে দেখো, আমাদের অঙ্কের মধ্যে আবারও দেখাচ্ছি, বিগিনিং ইনভেন্টরি আছে 4,000, প্রোডাকশন আছে 24,000, তারপর এন্ডিং ইনভেন্টরি আমরা বাইর করেছি কত? এন্ডিং ইনভেন্টরি আমরা বাইর করেছি 8,000 ইউনিট। আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি, এই জায়গায় আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 9 টাকা পেয়েছিলাম, 3টার যোগফল, মেটেরিয়াল, লেবার, তারপর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই 3টার যোগফল। এখন যেহেতু আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে অঙ্কের সমাধান করছি তাহলে এই 9 দ্বারা গুণ হবে। যখন আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে মেথড সমাধান করব তখন এই 11 দ্বারা গুণ করব। ঠিক আছে, এই যে 11 পেয়েছি 11 দ্বারা গুণ করব। তো দেখো এখানে নিয়ম অনুযায়ী লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এটা লেখা হয়েছে। বিগিনিং ইনভেন্টরি ইউনিট আছে 4,000, আর ওই যে 9 আমরা পেয়েছি 3টার যোগফল, ওই 9 দ্বারা গুণ করে টাকা হবে 34,000। বোঝাতে পেরেছি? যে কোনো অঙ্ক একই নিয়ম সকল অঙ্কের মধ্যে। এর এখানে তুমি প্রোডাকশন লিখতে পারো বা কস্ট অফ প্রোডাকশনও লিখতে পারো। প্রোডাকশন আছে 24,000 ইউনিট, 9 দ্বারা গুণ করো 2,16,000। এই দুইটা যোগ করলে 2,52,000 টাকা হয়। এই যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল, এটা লেখার প্রয়োজন নাই। এখন এন্ডিং ইনভেন্টরি বিক করতে হবে। এন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে 8,000 ইউনিট পেয়েছো, 9 দ্বারা গুণ করো। এই তিনটাকেই কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ের জন্য যেহেতু আমরা 9 পেয়েছি, 9 দ্বারা গুণ করব, একই নিয়ম। 8,000কে 9 দ্বারা গুণ করলে হবে 72,000 টাকা।
আচ্ছা, পরে নিয়ম কি? ভেরিয়েবল কস্টিং মেথডের জন্য এতটুকু পর্যন্ত এসে স্ট্যান্ডার্ড কস্টের কোনো ভেরিয়েন্স যদি থাকে, আনফেভারেবল থাকলে যোগ, ফেভারেবল থাকলে বিয়োগ। বর্তমান অঙ্কের মধ্যে নেই, এই জন্য এই কাজটা এখন আমাদের করতে হচ্ছে না। টাকাটা সমন্বয় করে এখানে আনা হবে। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে আমরা যে টাকাটা পাবো এটাকে বলা হয় গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত আমরা এখানে চলে আসলাম। আমরা এই জায়গায় এই যে 1,80,000 কে 6 লক্ষ থেকে 1,80,000 বিয়োগ করলে 4,20,000, এটা হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত আমরা চলে আসলাম একই নিয়মে। তাহলে পরবর্তী নিয়ম কি? পরবর্তী নিয়ম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল সকল এক্সপেন্স অ্যাকাউন্ট যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে যাব। তো ভেরিয়েবল ব্যয়সমূহ কী কী আছে আমরা একবার দেখে নেই। অঙ্কটার মধ্যে ভেরিয়েবল ব্যয় কোথায় আছে? যেমন কমার্শিয়াল এক্সপেন্স, এটা হলো ফিক্সড 10,000। এই যে ভেরিয়েবল আছে 10,000, সম্পূর্ণ অঙ্ক জুড়ে ভেরিয়েবল কোনো ব্যয় আর তুমি পাবে না। একটাই পেয়েছি, একটাই আমি বিয়োগ করবো নিয়ম অনুযায়ী। আচ্ছা, তাহলে একটাই বিয়োগ করে দিচ্ছি। লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000, 4,20,000 থেকে 10,000 বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়, এটাই হচ্ছে। আর 4,10,000 এটাই কন্ট্রিবিউশন মার্জিন। তো এই সমাধান এতটুকু পর্যন্ত আমি কি এমনি এমনি সমাধান করেছি নাকি নিয়ম মেনে? অবশ্যই নিয়ম মেনে, সব কিছুর নিয়ম আছে। নিয়মটা মনে রাখলেই অঙ্কটা তোমাদের জন্য সহজ। তাহলে নিয়মের মধ্যে পরে কি আছে? পরে এখানে আছে কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছি, সকল ফিক্সড এক্সপেন্স একসাথে যোগ করতে হবে। অল ফিক্সড এক্সপেন্স, একেবারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ যত ফিক্সড এক্সপেন্স আছে এখানে যোগ করে যোগফলকে এখানে নিয়ে উপরের টাকা থেকে বিয়োগ করব, নেট ইনকাম আমরা পেয়ে যাব, তাই না? তো অঙ্কের মধ্যে আমরা দেখি কি কি ফিক্সড এক্সপেন্স আছে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে একটা 50,000 টাকা, এইটা আমরা পেয়েছি। তারপর কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে 5,000 টাকা। এই তিনটা, একটা হলো 50,000, আরেকটা হলো কমার্শিয়াল এক্সপেন্স 10,000, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000। তো এটা যোগ করে দাও। লেস ফিক্সড এক্সপেন্স, প্রোডাকশন ওভারহেড বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই দুইটা কিন্তু একই কথা। 50,000 কমার্শিয়াল এক্সপেন্স 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000, তিনটা যোগ করো 65,000। 4,10,000 টাকা থেকে 65,000 এখন যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে 3,45,000, এটাই হচ্ছে নেট ইনকাম ভেরিয়েবল কস্টিং মেথডের। এতটুকু পর্যন্ত আমি যে সমাধান করেছি এমনি এমনি করেছি না নিয়ম মেনে? অবশ্যই নিয়ম মেনে। কোন নিয়মে? এই নিয়মে আমি এখন সমাধানটা করেছি। এই নিয়মটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের জন্য একেবারে সহজ। আচ্ছা, এখন আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যাথের সমাধানটা করব। তো নিয়ম অনুযায়ী প্রথমে সেলস রেভিনিউ আনতে হবে ঠিক আগের মতোই, তারপরে লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড। আর আগে কি লেখা হয়েছে? আগে লেখা হয়েছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন লিখতে হবে কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি আগের মতোই আনতে হবে, প্রোডাকশনটা আগের মতো, এন্ডিং ইনভেন্টরি আগের মতোই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ভেরিয়েবলে 9 দ্বারা গুণ করেছি, আর অ্যাবজর্পশনে আমরা পেয়েছিলাম টোটাল 11 ম্যানুফ্যাকচারিং কস্ট। ওই 11 দ্বারা বর্তমানে গুণ হবে, 11 দ্বারা বর্তমানে গুণ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে লক্ষ্য করো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। চাইলে আমি এগুলো হাতে কলমে লিখে বোঝাতে পারতাম আমার এই নোটের মধ্যে, সময়টা বেশি লেগে যায়। এই যে ক্লাসটা আমি নিচ্ছি এটা কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবে, তো এত সময় তো তোমাদের হাতে নেই, এই জন্য এভাবে বোঝাচ্ছি। আর এভাবে আমি মনে করি সহজে বুঝতে পারো তোমরা। নিয়ম অনুযায়ী আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ধীরে ধীরে আলোচনা করি। সেলস আগে আনতে হবে। এই যে সেলস আছে এখানে কত? সেলস আছে 20,000, আর সেলস প্রাইস পার ইউনিট আছে 30 টাকা। দুইটা গুণ করে আমরা আগে নিয়ে আসি। আন্ডার অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকাম বা ইনকাম স্টেটমেন্ট, সেলস 20,000 গুণ 30, 6 লক্ষ টাকা, এটা বসিয়ে দিলাম।
লেস কস্ট অফ গুডস সোল্ড। আগের নিয়ম ভেরিয়েবলে লেখা হয়েছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এটাতে লেখা হয়েছে শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তো বিগিনিং ইনভেন্টরি ইউনিট তো 4,000, এটা জানো। প্রোডাকশনের ইউনিট 24,000। এন্ডিং ইনভেন্টরি আমরা ওয়ার্কিং করে বাইর করেছি 8,000। এখন গুণ করতে হবে 11 দ্বারা, আর ভেরিয়েবলে গুণ করেছি আমরা 9 দ্বারা। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট, এগুলো দ্বারা এখানে এই তিনটাতে গুণ করতে হয়। এই তিনটার কাজ শুধু মানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যে আমরা বাইর করি, এটার কাজ শুধু এই তিনটাতে। বিগিনিং ইনভেন্টরি 4,000 ইউনিটকে 11 দ্বারা গুণ 44,000। প্রোডাকশন তার সাথে যোগ করতে হয়, এটার ইউনিট 24,000কে 11 দ্বারা গুণ 2,64,000। এই দুইটা যোগ করলে 3,08,000। এন্ডিং ইনভেন্টরি 8,000কে 11 দ্বারা গুণ 88,000 বিগ করলে 2,20,000 টাকা আমরা পেয়ে যাই। আমাদের অঙ্কের মধ্যে যে নিয়ম আছে, আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স যদি হয় আমরা যোগ করব, ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স হলে আমরা বিগ করব। যে ওয়ার্কিংটা আমরা আগেই করে নিছিলাম, এখানে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 2,000 টাকা ছিল। যেহেতু আন্ডার অ্যাপ্লাইড নিয়ম হলো যোগ করতে হবে, আর ওভার অ্যাপ্লাইড হলে বিগ করতে হবে। এই জন্য এড আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড আমি এখানে যোগ করে দিলাম। 2,20,000 আর 2,000 যোগ করলে 2,22,000 টাকা। উপরে 6 লক্ষ থেকে 2,22,000 বিক করলে 3,78,000 টাকা। এটা হচ্ছে গ্রস প্রফিট। তো এই জায়গায় গ্রস প্রফিট আমরা পেয়ে গেলাম 3,78,000 টাকা। গ্রস প্রফিট বলতে পারো, গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন দুইটার সমার্থক শব্দ। লেস অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্স বলে আমরা এই জায়গায় অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স যাই থাকুক, এটা বলে ভেরিয়েবল ফিক্সড যত ধরনের ব্যয় আছে একসাথে আমরা যোগ করে বিগ করব। তবে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা, এটা শুধুমাত্র ভেরিয়েবলে আসে, এটা অ্যাবজর্পশনে আসে না। এটা ছাড়া আর যত ভেরিয়েবল এবং ফিক্সড এক্সপেন্স আছে আমরা বিগ করে দিলে নেট অপারেটিং ইনকামটা এই জায়গায় পেয়ে যাই। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, এই জায়গায় ভেরিয়েবল আছে 10,000, এই দুইটা কমার্শিয়াল। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে 5,000। এর বাইরে তুমি আর কোনো ব্যয় এখানে পাবে না, সম্পূর্ণ অঙ্ক জুড়ে আর পাবে না। তাহলে এই তিনটাই আনতে হবে। দেখো এখানে কিন্তু ফিক্সড প্রোডাকশন ওভারহেড এটা কিন্তু আনা হয় নাই। এটা কোথায় যায়? এটা শুধুমাত্র ভেরিয়েবলে যায়, এটা অ্যাবজর্পশনে আসে না। কথাটা তোমাদের মনে থাকবে না? ওকে, তাহলে এই তিনটাই নিয়ে আসো। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000, ভেরিয়েবল 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 5,000। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড হচ্ছে 10,000, ভেরিয়েবল হচ্ছে 10,000, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000। তিনটা যোগ করে 25,000। এখন আমরা উপরের টাকা থেকে এটা বিগ করলে 3,53,000 পাবো। এটাই নেট ইনকাম। নেট ইনকাম 3,53,000। এখন আমাদের অঙ্কের সমাধান করতে হবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বাইর করার নিয়ম হচ্ছে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম থেকে ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম বিগ করে ডিফারেন্সটা বাইর করা। চেঞ্জ ইন ইনভেন্টরি, এন্ডিং থেকে বিগিনিং মাইনাস। তো ইনভেন্টরি এর অ্যাবজর্পশন কস্টিংয়ের এন্ডিং থেকে বিগিনিং বিগ করে টাকাটা এখানে লিখো। ভেরিয়েবল কস্টিংয়ের এন্ডিং থেকে বিগিনিং বিগ করে টাকাটা এখানে লিখো। তারপর এই দুইটা ডিফারেন্সটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন। ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম 3,45,000, বিগিনিং ইনভেন্টরির টাকা 34,000, এন্ডিং ইনভেন্টরির টাকা হচ্ছে 72,000।
তো ইন্ডিং ইনভেন্টরি আমি ইন্ডিং 72,000 থেকে 34,000 বিক করে লিখব। আর ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম তো এখানে 3,45,000 টাকা আছে। অ্যাবজর্পশন কোস্টিংয়ের নেট ইনকাম 3,53,000, বিগিনিং ইনভেন্টরি 44,000, ইন্ডিং ইনভেন্টরি 88,000। তো 88,000 থেকে 44,000 বিক করেই লিখতে হবে। আর নেট ইনকাম অ্যাবজর্পশন কোস্টিংয়ের 3,53,000 টাকা আছে। এখন রিকনসিলেশন স্টেটমেন্টটা তৈরি করা হবে। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং 3,53,000 ছিল, আমরা কিছুক্ষণ আগে বাইর করেছি অ্যাবজর্পশন কোস্টিংয়ের নেট ইনকাম 3,53,000। নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কোস্টিংয়ে পেয়েছি 3,45,000। এখন যদি আমরা বিক করি উপরের টাকা থেকে, তাহলে 8,000 টাকা যেটা পাবো এটাই কি, এটা হচ্ছে ডিফারেন্স। তো ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, এই 8,000 টাকা ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড আমরা পেয়ে গেলাম। তারপর চেঞ্জ ইন ইনভেন্টরি, ইন্ডিং থেকে বিগিনিং বিক করে আমাদের লিখতে হবে। তো এটা অ্যাবজর্পশন কোস্টিংয়ে ইন্ডিং ছিল 88,000 আর বিগিনিং ছিল 44,000, তো বিক করলে কত হবে, 44,000 থাকবে। ভেরিয়েবল কোস্টিংয়ে ইন্ডিং ছিল 72,000, বিগিনিং 34,000, বিক করলে 34,000 থাকবে। 44 থেকে 34 যদি আমরা বিক করি, তাহলে এই জায়গায় আমরা ডিফারেন্স এক্সপ্লেইন পাবো 8,000। লক্ষ্য করলে দেখবেন এই ডিফারেন্স, এই 8,000 আর এই ডিফারেন্স 8,000 দুইটা কিন্তু মিলে যাবে, সমান হয়ে যাবে। এই হলো রিকনসিলেশন স্টেটমেন্ট। বর্তমানে এই যে অঙ্কের সমাধানটা তোমরা করলে, একই নিয়মের সকল অঙ্কের সমাধান তোমাদের করতে হবে। তো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। যারা পেইড কোর্সে আসো ধারাবাহিক ক্লাসগুলো দেখো, বুঝতে কারো কোনো সমস্যা হবে না।